11,95,486 কোটি টাকার বিকল্প বাজেট ঘোষণা অর্থনীতি সমিতি। রাজস্ব লক্ষ্যমাত্রা 10 লাখ কোটির বেশি। সদস্যদের সঙ্গে অভিশাপ ভোগ করছেন ডক্টর ইউনূস, বলছেন গ্রামীণ ব্যাংকের আইনজীবী। দাতা সংস্থা থেকেও নাজেহালের আশঙ্কা। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আজ। নানা প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন প্রার্থী ও কর্মীরা। বুধবার ভোট গ্রহণ। মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে হাজার কোটি টাকা হাতিয়েছে এজেন্সি সিন্ডিকেট। পথে পথে ঘুরছে স্বপ্ন ভাঙা হাজারো মানুষ। এবং এবছর ডেঙ্গু আক্রান্তদের জটিলতা বেশি, হাসপাতালে রোগীর চাপ কম। প্রস্তুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরে, সঙ্গে আছি অরিন ইশরাত। 2024-25 অর্থ বছরের জন্য 11,95,486 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব করেছে অর্থনীতি সমিতি, যেখানে আয় ব্যয় মিলিয়ে ঘাটতি থাকছে 1,70,719 কোটি টাকা। আয় বাড়াতে কালো টাকা এবং পাচার হওয়া অর্থ উদ্ধারের কথা বলা হয়েছে। আর্থিক খাতে সুশাসন নিশ্চিতে স্বাধীন কমিশন গঠনের পরামর্শও দিয়েছে সমিতি। ইফতেখার রেজার রিপোর্ট, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। প্রতি বছরের মতো এবারও বিকল্প বাজেট প্রস্তাবনা তুলে ধরেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। 2024-25 অর্থ বছরের জন্য 11,95,486 কোটি টাকার প্রস্তাবনা তুলে ধরেন তারা, যা চলতি অর্থ বছরে সরকারের বাজেটের চেয়ে 1.57 গুণ বেশি। আমাদের বাজেটের আকার 11,95,486 কোটি টাকা, যা চলমান অর্থ বছরে অর্থাৎ 22-23 সরকারের প্রস্তাবিত 23-24 সরকারের প্রস্তাবিত বাজেটের তুলনায় 1.57 গুণ বেশি। বিকল্প বাজেটে রাজস্ব আয়ের প্রস্তাব করা হয়েছে 10,24,767 কোটি টাকা। সেই সাথে কালো টাকা থেকে মাত্র 0.98% ও অর্থ পাচার থেকে 0.49% টাকা উদ্ধারের সুপারিশ করা হয়। সার্বিকভাবে ঘাটতি থাকবে 1,70,000 কোটি টাকা, যা পূরণে বৈদেশিক ঋণের কথা বলেও দেশীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণের বিপক্ষে সমিতি। বাজেটের ঘাটতি পূরণে আমরা দেশীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণের প্রস্তাব রাখিনি, কারণ দেশীয় ব্যাংকে ঋণ অন্য কাজে ব্যবহার করা হবে। সরকারের চলতি বাজেটে ঘাটতি পূরণে দেশীয় ব্যাংকের কাছ থেকে ঋণ নেওয়ার কথা মোট ঘাটতির 44%। দুর্নীতি দমনে শুদ্ধি অভিযান যেন লোক দেখানো না হয়, এমন প্রত্যাশা জানান সমিতির সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান। বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে এসব চ্যালেঞ্জ চিহ্নিত থাকা সত্ত্বেও কার্যকর পদক্ষেপ তেমন পরিলক্ষিত হয় না। মাঝে মাঝে দায়িত্বের চেয়ারে বসা কেউ কেউ কোনো চ্যালেঞ্জ সম্বন্ধে কথা বলেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান, তবে ওই পর্যন্তই। সাবেক সভাপতি আবুল বারাকাত সরকারের রাজস্ব আদায় ও বৈদেশিক মুদ্রা সঞ্চয়ের 27টি উৎস তুলে ধরেন। আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় স্বাধীন কমিশন গঠনের পরামর্শ দেন তিনি। সেখানে বলা হয়েছিল কালো টাকার পরিমাণ বছরে যেটা প্রডিউস হয় সেটা জিডিপি 33% থেকে 66% পর্যন্ত হতে পারে। দেশের অর্থনৈতিক সংকটের জন্য দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অবস্থাকে দায়ী করেন অর্থনীতিবিদরা। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। আসছে বাজেটে সরকারকে প্রায় 40% ব্যয় করতে হবে ভর্তুকি, সুদ পরিশোধ এবং সরকারি কর্মচারীদের বেতন ভাতা বাবদ। বিশেষজ্ঞরা মনে করেন এর ফলে পিছিয়ে পড়ছে স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার মতো জনগুরুত্বপূর্ণ খাতগুলো। কাঠামোগত সমস্যার কারণে অনুন্নত খাতগুলোই অর্থ ব্যয় বেশি হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। আগামী 6 জুন 2024-25 অর্থ বছরের জন্য 7,96,900 কোটি টাকার বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মোটামুটি স্পষ্ট, আসছে বাজেট হবে সংকোচনমূলক। বৈশ্বিক পরিবেশ, ডলার সংকট, অসাধু ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের প্রবণতা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসল ও সম্পদের ক্ষয়ক্ষতি সহ নানা কারণে দেশের অর্থনীতি যাচ্ছে চাপের মধ্যে দিয়ে। আগামী অর্থ বছরের বাজেট চলতি অর্থ বছরের চেয়ে 4% বেশি। এই বাজেটের প্রায় 40% ব্যয় হবে ভর্তুকি, সুদ পরিশোধ এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ। অর্থ মন্ত্রণালয় বলছে এ তিন খাতে 3,14,700 কোটি টাকা বরাদ্দ দিতে হবে, যার মধ্যে ভর্তুকি ও প্রণোদনা বাবদ 1,11,000 কোটি টাকা, সুদ বাবদ 1,16,000 কোটি টাকা আর বেতন বাবদ 87,700 কোটি টাকা ব্যয় হবে। গেল 5 বছরের রাজস্ব আয়ের তুলনায় মজুরি, পেনশন, ভর্তুকি ও সুদ বাবদ ব্যয় শুধু বেড়েছে।
দেশে অর্থনীতির এমন প্রেক্ষাপটে অভ্যন্তরীণ ঋণ, ভর্তুকি ও অন্যান্য অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনা এবং রাজস্ব বাড়ানোর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রশাসনের ব্যয় বাড়ে, প্রশাসনিক কর্মকর্তাদের অ্যালাউন্স বাড়ে, নানা রকম সুযোগ সুবিধা দেওয়া হয়। কতগুলো আশ্চর্যজনক জিনিস আছে। প্রশাসনের যারা লোক তাদের যে আপনার পেনশন বেনিফিট, সেটা সামাজিক নিরাপত্তা হিসাবে ব্যবহার করে। এটা কি সামাজিক নিরাপত্তা? সামাজিক নিরাপত্তা কাদের জন্য? যারা দুস্থ, বিধবা, প্রতিবন্ধী, তাদের জন্য সামাজিক। আর কাঠামোগত সমস্যার কারণে এসব খাতে অর্থ ব্যয় বেশি হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান। একটা কাঠামোগত সমস্যা। আমরা যে কাঠামোর মধ্যে আছি, যেমন বেতন তো বন্ধ করতে পারবো না, পেনশনও বন্ধ করতে পারবো না, সুতরাং রেট অফ ইন্টারেস্ট যেটা তোমার বিভিন্ন ঋণ করেছি তার তো কিস্তি দিতে হবে, তার রেট অফ ইন্টারেস্ট তো দিতে হবে। তো সেই জন্য সেটার জন্য যে খরচ, সেটাও তো বন্ধ করা যাবে না। সেই জন্য এটা বোধহয় দেওয়াই লাগবে। সেই জন্য চেষ্টা করতে হবে যে এই খরচগুলো যাতে আর না বাড়ে। ঋণ পরিশোধ, পেনশন এবং ভর্তুকি বাবদ যেন অযথা কোনো ব্যয় না হয়, সেদিকে সরকারকে বিশেষ নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। গ্রামীণ ব্যাংকের 1,05,00,000 সদস্যের প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এমন মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির প্রধান আইন উপদেষ্টা মাসুদ আক্তার। দুর্নীতি মামলার শুনানিতে ডক্টর ইউনুসের মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। হাইকোর্ট চত্বরে এক ব্রিফিংয়ে তিনি বলেন, দায়িত্বে থাকাকালে সদস্যদের সঙ্গে প্রতারণা করে ব্যক্তি স্বার্থে অর্থ ব্যবহার করেছেন, যার ফল ভোগ করছেন ইউনুস। ভবিষ্যতে দাতা গোষ্ঠীর পক্ষ থেকেই তার বিরুদ্ধে অভিযোগ আসতে পারে বলেও আশঙ্কা করছেন এই আইনজীবী। গ্রামীণ ব্যাংকের মতো একটি নোবেল বিজয়ী দায়িত্বশীল সংগঠন, যার সাথে এদেশের 1,05,00,000 মানুষের ভাগ্য জড়িত, সেই প্রতিষ্ঠানটিকে তিনি যেভাবে তার বক্তব্যে এই প্রতিষ্ঠানটিকে মানকে তিনি যেভাবে লঙ্ঘিত করবার চেষ্টা করেছেন, দেশ ও জাতির সামনে আমাদের দেশের দায়িত্বশীল মিডিয়ার মাধ্যমে সঠিক তথ্য জানানো একান্ত প্রয়োজন। গেল 15 বছর দানবের মতো শাসন চালিয়ে শুধু গণতন্ত্রই নয়, অর্থনীতিকেও ধ্বংস করেছে সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মহাসচিব বলেন, পত্রপত্রিকা খুললেই দেখা যায় বেনজির আজিজদের দুর্নীতি, অনিয়মের খবর। যখন সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আসে, তখন দেশের সম্মান কোথায় থাকে, এমন প্রশ্নও করেন তিনি। তাদের নেতা তাজউদ্দিন আহমদ, তারও নাম নাই। তখন যে যুদ্ধের সর্বজনীন নায়ক ছিলেন এমএজে ওসমানী সাহেব, তারও নাম নাই, কেউ নাই। এক নেতা, এক দেশ, ওই বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটাই একটা তারা তাই না? তো এই বলে বলে আপনারা তারা আজকে দীর্ঘকাল ধরে বাংলাদেশকে তারা শোষণ করছে। কলকাতায় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের অন্যতম সন্দেহভাজন সিয়াম হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার এক আদালত। গোয়েন্দা পুলিশের এক আবেদনে আজ ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুল হক এ আদেশ দেন। ডিবির আবেদনে বলা হয়, সিয়ামকে নেপালে আটক করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানা জারি হলে সিয়ামকে বাংলাদেশে ফিরিয়ে আনা সহজ হবে। আদেশে বিচারক ইন্টারপোলের মাধ্যমে নেপাল পুলিশের কাছে গ্রেফতারি পরোয়ানার কপি পাঠানোর নির্দেশ দিয়েছেন। গেল 12 মে চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ হন এমপি আনার। ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে এবার বসানো যাবে না পশুর হাট। ঢাকা দক্ষিণ সিটির বিজ্ঞপ্তি স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার শুনানি শেষে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকায় হওয়ায় আদালত এ আদেশ দেন। গেল 4 এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আজহা 2024 উপলক্ষে পশুর হাট বসানোর জন্য ইজারার বিজ্ঞপ্তি দেন। বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করা হয়।
চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের বাকি আর মাত্র একদিন, তাই প্রচারণার শেষ দিনে চলছে জমজমাট গণসংযোগ। প্রার্থীরা অবকাঠামো উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সহ নানা প্রতিশ্রুতি দিয়ে নিজ নিজ প্রতীকে ভোট চান। সহকর্মীদের পাঠানো তথ্যছবিতে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। দরজায় কড়া নাড়ছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোট গ্রহণের, তাই প্রচারণা শেষ দিনে জেলায় জেলায় মিছিল মিটিংয়ে ব্যস্ত প্রার্থী ও কর্মী সমর্থকরা। ফেনীর ছাগলনাইয়া উপজেলায় শেষ সময়ে জমজমাট প্রচার চালান প্রার্থীরা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে এলাকার পথঘাট। মিছিল, মাইকিং, উঠান বৈঠকে পাড়া মহল্লায় এখন নির্বাচনী আমেজ। এ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন 5 জন। জয়ের ব্যাপারে আশাবাদী সবাই। সোশ্যাল ওয়ার্কের কাজ করার জন্য মানুষ খুশি, সেই হিসাবে আমি আশাবাদী যে শতভাগ মানুষ ভোট কেন্দ্রে আসবে, ভোট দিবে। কিশোরগঞ্জ মুক্ত, দখলবাজ মুক্ত, চোরাচালান মুক্ত, মাদক মুক্ত একটা ছাগলনাইয়া আমি গড়ে তুলতে চাই। নির্বাচনের পরিবেশ নিরাপদ থাকলে যোগ্য প্রার্থীকে বেছে নিতে কেন্দ্রে যাবেন ভোটাররা। যাকে আমরা চেয়ারম্যান বানাইলে ছাগলনাইয়া উপজেলাবাসী ভালো থাকবে, শান্তি থাকবে, তাকেই আমরা চেয়ারম্যান হিসাবে মনোনীত করবো ইনশাআল্লাহ। এলাকা উন্নয়নেই আমাদের আসল টার্গেট, আমরা তো এদের কাছে টাকা পয়সা চাইবো না। যে উপযুক্ত হ্যাঁ আমরা ভোট দিব। প্রচারণা শেষ দিনে বরিশালের 3 উপজেলার প্রার্থীদের নিয়ে মত বিনিময় সভা করেছে স্থানীয় প্রশাসন। এই সময় ভোট সুষ্ঠু করতে 190টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের দেওয়া হয় নির্দেশনা। জয়ের ব্যাপারে আশাবাদী বেশিরভাগ প্রার্থী। আমি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়েছি, আমি আশাবাদী ভোটাররা আমাকে ভোট দিবে এবং আমি আমাকে তারা এই ভোটে সহযোগিতা করছে এবং আমার পক্ষে তারা জনগণ অবস্থান নিচ্ছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। নানা অভিযোগের মধ্য দিয়ে শেষ সময়ের প্রচারণা চলে রংপুরের 2 উপজেলায়। ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ চান ভোটাররা। সুষ্ঠু ভোট হলে ভোটের অবস্থানটা আরো সুন্দর এবং জাঁকজমকপূর্ণ হবে। আমরা সাধারণ ভোটাররা চাচ্ছি যে কোনো ধরনের প্রশাসন বায়াসড হবে না। এদিকে গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর স্থানীয় প্রশাসন। সুষ্ঠু নিরপেক্ষ ভোট করতে বদ্ধপরিকর, তারা নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারবে। এই 2 উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 8 এবং নারী ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন 6 জন। নিউজ ডেস্ক, দেশ টিভি। শেষ দিনের প্রচারণার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন রংপুর থেকে রফিকুল ইসলাম এবং কুমিল্লা থেকে সুমন কবির। শুরুতে যাচ্ছে রংপুরে। রফিক, শেষ দিনে কেমন দেখছেন প্রচারণা? অরিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে আজকে শেষ দিন, অর্থাৎ প্রচারণা শেষ দিন, আর কিছু সময়ের পরেই প্রার্থী কর্মী সমর্থকরা কেউ কিন্তু ভোটের যে প্রচারণা সেটি চালাতে পারবেন না। আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের তারাগঞ্জ উপজেলায়। এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে যে মোটরসাইকেল প্রতীকের একজন প্রার্থী শাহিনুল ইসলাম মার্শাল, তিনি কিন্তু একেবারে তারাগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এসেছেন প্রচারটা করতে। আমরা প্রার্থী এবং প্রার্থীর যারা কর্মী সমর্থক রয়েছেন, একটি বিষয় জানিয়ে রাখি যে তাদের অনেকের সঙ্গে কথা বলবার আমাদের সুযোগ হয়েছে। তারা একে অপরের প্রতি যে অভিযোগ অনুযোগ, তার ভোটকে কেন্দ্র করে যে প্রভাব বিস্তারের ঘটনা, সেটি কিন্তু রংপুরের তারাগঞ্জ এবং বদরগঞ্জ এই 2 উপজেলায় রয়েছে। আমরা এই নির্বাচন কেমন হবে, কেমন চান, এমন নিয়ে আমরা ভোটারদের সঙ্গেও কথা বলেছি। আইন শৃঙ্খলার সঙ্গে রক্ষার সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গেও আমরা কথা বলেছি। তারা বলেছেন যে একটি সুষ্ঠু ভোট গ্রহণের তারা বদ্ধপরিকর। ভোটাররাও চান যে একটি সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ হোক। আমরা এই নিয়ে কথা বলতে চাই শাহিনুল ইসলাম মার্শালের সঙ্গে। এখানকার তারাগঞ্জ উপজেলার তিনি একজন প্রার্থী। আমরা তার কাছেই জানতে চাই যে আপনি নির্বাচনের শেষ দিন কেমন পরিবেশ পাচ্ছেন? পরিবেশ ভালো আছে, আসলে প্রাকৃতিক যে অবস্থা, রোদ, এইসব বৃষ্টিও হচ্ছে, এসব কারণে প্রচারণার বিঘ্নতা সৃষ্টি হচ্ছে। তারপরে এসব উপেক্ষা করে মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনী প্রচারণা এবং এই উৎসবে সম্পৃক্ত হচ্ছে। পরিবেশ আপাতত ভালো মনে হচ্ছে এখন পর্যন্ত। অভিযোগ আছে কিনা, প্রভাব বিস্তার? কিছু অভিযোগ আছে। আসলে এখানে আমাদের নির্বাচনে এখানে আগে থেকেই এখানে একটা কালো টাকার একটা প্রভাব এই নির্বাচনে বেশি হয়। এটাই আমাদের অঞ্চলের একটা বড় সমস্যা। এটাকে আমরা উপেক্ষা করে ইনশাল্লাহ আমরা আশা করছি আমরা জয়ের দিকে চলে যাবো ইনশাল্লাহ, এবং আশা করি যদি নির্বাচন সরকারিভাবে সুস্থ করার ইচ্ছা থাকে তাহলে আমরা এই নির্বাচনে জয়লাভ করবো।
আমরা শুনছিলাম শাহিনুর ইসলাম মার্শালের কাছে তার নির্বাচনী প্রতিক্রিয়া। একটি বিষয় জানিয়ে রাখি যে এবার চতুর্থ ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে রংপুরের 2টি উপজেলায়, একটি তারাগঞ্জ আর একটি বদরগঞ্জ উপজেলায়। 2 উপজেলায় চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন রয়েছে। আরেকটি বিষয় যদি জানিয়ে রাখি যে এই নির্বাচন যেহেতু একদিন পরে নির্বাচনের যে কার্যক্রমের প্রক্রিয়া, ভোট গ্রহণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নির্বাচন কমিশনের যে রিটার্নিং কর্মকর্তারা আছে তারা কিন্তু শুরু করে দিয়েছেন। অর্থাৎ একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ পরিবেশে ভোট গ্রহণ হোক, ভোটে উৎসব হোক, এমনটাই কিন্তু এখানকার ভোটাররা চাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমরা যাবো কুমিল্লার সুমনের কাছে, সেখানকার সর্বশেষ খবর আমরা তার কাছে জানতে যাব। সুমন। জি রফিক, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, আসলে কুমিল্লা 6টা জেলা উপজেলা পরিষদ নির্বাচন চতুর্থ নির্বাচন আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 5 জুন। তবে একটা জানা রাখি, কুমিল্লা যে 3টি উপজেলা অনুষ্ঠিত হবে নির্বাচন, একটা হোমনা উপজেলা, একটা চৌদ্দগ্রাম উপজেলা, একটা হচ্ছে নাঙ্গরুর উপজেলা। তবে একটা জানেন, নাঙ্গরুর উপজেলা নির্বাচনটা আসলে অনেক বেশি জমজমাট হওয়ার কথা রয়েছে। তবে এর মধ্যে আপনি জানেন যে নাঙ্গরুর উপজেলা আসলে জাতীয় সংসদ নির্বাচনে একজন হত্যা হওয়ার কারণে আসলে নাঙ্গরুর উপজেলা অনেক বেশি মানে নির্বাচনের দিন আসলে সংখ্যা রয়েছে নির্বাচন নিয়ে। তবে একটা জানা রাখি, আমি যদি একটা কথা বলতে চাই, একজন প্রার্থীর সাথে হচ্ছে মাজাল ইসলাম সুপু, উনি জানিয়েছেন আসলে আগামী 5 জুন যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আপনার নির্বাচনের সংখ্যা রয়েছে। উনি জানিয়েছেন আসলে বহিরাগতদের বিষয়টা উনি বেশি ভাবে অনুরোধ করেছেন, নির্বাচন কমিশন অভিযোগ করেছে। সেই ছেলে আসলে আপনি কি বলবেন এই নির্বাচন নিয়ে? যেহেতু আমি আজকে 1 সপ্তাহ থেকে বিষয়গুলো দেখতেছি যে বহিরাগত লোকজন আমার আনাগোনা, তার জন্য আমি পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং নির্বাচন অফিসার ওনাদের কাছে আমি লিখিত দিয়েছি 1 সপ্তাহ আগে। কিন্তু আজকে 1 সপ্তাহের মধ্যে অনেক জায়গায় আমি দেখতেছি বহিরাগত লোকজন এবং বহু লোক হুন্ডা শুডাউন এবং হুন্ডা মুখোশ হয়ে অচেনা অনেক লোক আমার বিভিন্ন কেন্দ্রেতে আগমন ঘটেছে। এবং আমি জানি আমার 2 পক্ষ নিশ্চিত হয়েছেন, জনগণ তাদের পাশে নেই। এর জন্য বহিরাগত লোকজন দিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে চায়। আমি যেহেতু জনগণের প্রতি আস্থা এবং জনগণের প্রতি বিশ্বাস, জনগণের প্রতি সম্মান দেখে আমি নির্বাচনে অংশ নিয়েছি। আজকে জনগণের সেই সম্মান আস্থার প্রতি তাদের বিশ্বাস নেই বিদায় তারা বিভিন্নভাবে বহিরাগত লোক দিয়ে আমার জনগণকে হুমকি দিচ্ছে, ভয়ভীতি দেখাচ্ছে। আমি আজকেও নির্বাচন অফিসের সাথে কথা বলেছি, পুলিশ সুপার সাহেবকে আমি টেলিফোন দিয়েছি, ওনাকে আমি পাই নাই। আমি এখনো আপনাদের মাধ্যমে চাই, প্রশাসনকে জানাতে চাই, নাঙ্গলকোটে শান্তিপূর্ণ নির্বাচন, জনগণ যাকে খুশি তাকে ভোট দিবে, জনগণের মতামতের প্রতি সম্মান যেন দেখানো হয়। জনগণের প্রতি সম্মান আস্থা রাখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করি। পাশাপাশি আমার প্রতিপক্ষ 2 বন্ধুকে আমি অনুরোধ করি, জনগণের দিকে যান, জনগণ সম্মান দেন। আজকে এই ভয়ভীতি আগামী দিন জনগণ এই 2 জনকে প্রত্যাখ্যান করবে। আসলে যেটা বলছেন প্রার্থী, উনি চাচ্ছে সুষ্ঠু অবাধ ইলেকশন নির্বাচন, যাতে আগামী 5 জুন যে নির্বাচন অনুষ্ঠিত যাচ্ছে এবং প্রশাসন এবং যারা নির্বাচন কমিশন জানিয়েছেন যে কুমিল্লা ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছে এবং তারা বলছেন নির্বাচন ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় 5 যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে নাঙ্গল উপজেলা আসলে একটা তীব্র প্রতিদ্বন্দ্বিপূর্ণ একটা নির্বাচন হতে যাচ্ছে। ভোটাররা যাতে কেন যাইতে পারে সেই পরিবেশ ঠিক থাকলে তারা বলছে জয়ের ব্যাপারে যেই আসুক তারা সাধুবাদ জানায়। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ অরিন। আপনাদের 2 জনকেই ধন্যবাদ। দর্শক, রংপুর এবং কুমিল্লার উপজেলা নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সরকার নির্ধারিত ফির বাইরে গিয়ে এজেন্সি চক্র মালয়েশিয়াগামী কর্মীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকা। অনিয়ম অব্যবস্থাপনার মাসুল হিসেবে দেশটির শ্রমবাজারে বন্ধ বাংলাদেশিদের প্রবেশাধিকার। এদিকে এজেন্সির প্রতারণায় সহায় সম্বল হারিয়ে পথে পথে ঘুরছে স্বপ্নভাঙা হাজারো মানুষ। বিশেষজ্ঞরা বলছেন এর দায় রয়েছে সরকারেরও। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শৈশব বর্মন। মালয়েশিয়া যেতে না পেরে এজেন্সি আর দালালদের খোঁজে এখন পুরানো পল্টনের অলিতে গলিতে ঘুরছেন হাসান। এটা ঠিকানা ভুয়া দিছে, আগের ঠিকানায় নেই এজেন্সি, তাই ফিরে পাওয়ার সম্ভাবনা নেই দালালদের দেয়া লাখ লাখ টাকা। কান্না ভেজা কণ্ঠে ক্ষোভ জানান তিনি। আল্লাহ ছাড়া কারো কাছে বলার আমার উপায় নাই, বুঝছেন। আমি নিজে একটা কঠিন ভুক্তভোগী, আমার লাইফটাই বরবাদ করে দিয়েছে মালয়েশিয়া করিয়া। একই অবস্থা পল্টন সহ আশপাশে ঘুরতে থাকা মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন ভাঙা হাজারো মানুষের। দিশেহারা হয়ে পড়েছেন তারা। তো আমরা এদিক দিয়ে মানসিকভাবে, পারিবারিকভাবে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত, আমরা আর্থিকভাবে তো অনেক ক্ষতিগ্রস্ত। এই পর্যন্ত ঘুরাইতে আছে, এখনো কিছু খবর দেই নাই, কইছে আজকাল করতেছে। মালয়েশিয়া যেতে কর্মী প্রতি ৭৮,৯৯০ টাকা নেয়ার কথা থাকলেও ৫ থেকে ৬ লাখ টাকা হাতিয়েছে দালাল ও এজেন্সি চক্র।
এতে লাভের অঙ্কটা 24,000 কোটি টাকা ছাড়িয়েছে। অবশ্য দালালদের ওপর দায় চাপিয়ে এজেন্সিগুলো বলছে কর্মী প্রতি মাত্র 5 থেকে 6,000 টাকা লাভ করেছেন তারা, কিন্তু দালালদের কারণে তাদেরকে দায়ী করছে ভুক্তভোগীরা। আমরা এখানে কিন্তু যখন যাই তাদের কাছে বলি যে তোমাদের কাছ থেকে কত টাকা নিয়েছে বা কি করেছে, ওরা কিন্তু তখন আমাদেরকে বলে না। তখন আমরা বলি যে আপনারা তো সরাসরি আমাদের কাছে আসেন না, যখন প্রবলেমগুলো হয় তখন আপনারা আমাদের কাছে আসছেন, কিন্তু এর আগে আপনারা আমাদের কাছে আসেন না কেন? দস্যুতাকারী ছিল, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে টাকা পয়সা নিয়েছে, কে কত টাকা কিভাবে নিয়েছে, শেষ বেলায় গিয়ে কত টাকায় আসছে, এটা আমার নলেজে নেই। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন এমন পরিস্থিতির দায় এড়াতে পারে না সরকার, অভাব ছিল সমন্বয়ের। প্রাইভেট সেক্টর মানে রিক্রুটিং এজেন্সিদের, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ের, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের যে বিএমইটি আছে তাদের, এটার একটা সমন্বিত জায়গা। এখন এখানে ব্লেম গেম করে আসলে লাভ হবে না, এখানে সমন্বয়টা বড় ব্যাপার ছিল, সমন্বয়টা ঠিকমতো হয়নি। 2009, 16 ও 18 সালের পর চতুর্থবারের মতো বন্ধ হলো মালয়েশিয়ার শ্রমবাজার। বাংলাদেশের বড় শ্রমবাজারের অন্যতম মালয়েশিয়া। গত 1.5 বছরে সৌদি আরবের পর সবথেকে বেশি শ্রমিক গিয়েছে সেখানে। তবে বারবারই চক্র, অনিয়ম আর দুর্নীতির অভিযোগে বন্ধ হচ্ছে শ্রমবাজারটি, যা দেশের বৈদেশিক মুদ্রা আয়ের জন্য বর্তমানে বড় ক্ষতির কারণ। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সংবাদ দুপুরে আরো থাকছে। লাগাম টানা যাচ্ছে না ডিমের, খাবার ও ওষুধের দাম বাড়ায় লোকসানে খামারিরা, লাভের পুরোটাই যাচ্ছে সিন্ডিকেটের পকেটে। মে মাসে গেল বছরের একই সময়ের তুলনায় অর্ধেক মানুষ ডেঙ্গু আক্রান্ত হলেও মৃত্যু হয়েছে 6 গুণ। এখনও হাসপাতালে রোগীর চাপ কম, তবে গেল বছর 1000 মৃত্যুর বিপরীতে এবার 600 আক্রান্তের মধ্যে মৃত্যু হয়েছে 12 জনের। চিকিৎসকরা বলছেন এবার আক্রান্তদের জটিলতাও অনেক বেশি। তবে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন পরিস্থিতি মোকাবিলায় উপজেলা পর্যায়েও চিকিৎসার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। মুগদা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন 4 রোগী, শিশু ওয়ার্ড সহ রোববার ভর্তি রোগী 8 জন, যা গেল বছর একই সময়ে ছিল 80 জন। হাসপাতালের ভর্তি রোগীদের দীর্ঘমেয়াদী জ্বরের সঙ্গে বমি, মাথা ব্যথা সহ দেখা দিচ্ছে নানা জটিলতা। 6 দিন থেকে জ্বরে মানে কমে না, সাইরে জ্বর উঠে। 3 দিন হয়েছে আজকে নিয়ে, শুক্র শনি রবি। আর অসুস্থের থেকে আরো 4 দিন আগ থেকে জ্বর, মাথা ব্যথা এগুলি অনেকদিন ধরে। গেল বছর মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছিল 1000 রোগী, মৃত্যু হয়েছিল 2 জনের। এবছর ভর্তি রোগীর সংখ্যা 644 হলেও মৃত্যু হয়েছে 12 জনের। চিকিৎসকরা বলছেন একাধিকবার আক্রান্তের কারণে রোগীর জটিলতা বেশি হচ্ছে। ম্যাক্সিমাম কমপ্লিকেটেড, কারণ খুব প্লেন রোগী কম আসতেছে, কারণ এরা সেকেন্ড থার্ড টাইম ইনফেক্টেড। যেমন অনেক রোগী জানিই না তার ডেঙ্গু আক্রান্ত, সে হয়তো জ্বর নিয়ে আসছে। অনেক রোগী কথা বলছে, স্যার আমাকে ডাক্তারও বলেন ওষুধ খেয়েছি ভালো হচ্ছে না, যখন দেখলাম পরীক্ষা করলাম ডেঙ্গু ধরা পড়লো। যেখানে এরা কমপ্লিকেটেড ডেঙ্গুর যে রোগী এগুলো বেশি আসতেছে। চলতি বছর দেরিতে বৃষ্টি শুরু হওয়ায় ডেঙ্গুর মৌসুমে কিছুটা তারতম্য হতে পারে। তবে গেল সপ্তাহের বৃষ্টির প্রভাবে কয়েকদিনের মধ্যে সংক্রমণ বাড়তে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। বৃষ্টি পড়ার সাথে সাথে দুটো ব্যাপার ঘটে, নানা জায়গায় বৃষ্টির পানি জমে থাকে, এতে পানিবাহিত রোগের প্রকোপ বেড়ে যায়। অন্যদিকে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে, ফলে এই এডিস মশা ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মতো রোগের বিস্তারে সহযোগ। এদিকে স্বাস্থ্যমন্ত্রী বলছেন এবার উপজেলা পর্যায়ে চিকিৎসার সব ধরনের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেটা প্রস্তুতি, সেটা আমাদের প্রচুর স্যালাইন আছে। আমাদের এখন চিকিৎসকরা একদম উপজেলা পর্যায়েও ডেঙ্গি রোগের চিকিৎসা সম্বন্ধে ওয়াকেবল, ডেঙ্গি আমাদের গাইডলাইনও আছে, সুতরাং এতে কোনো অসুবিধা হবে বলে আমি মনে করি না। তবে রোগীর সংখ্যা বৃদ্ধির আগে মশা নিধনে জোর দেন স্বাস্থ্যমন্ত্রী। প্রিভেনশন ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। বিডি ক্লিনের 8 বছর পূর্তিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে 100 স্মার্ট ডাস্টবিন দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি। এছাড়াও দেশব্যাপী লাগানো হবে দুর্লভ প্রজাতির রক্তচন্দন।
সকালে প্রতিষ্ঠাবার্ষিকী ও স্মার্ট ডাস্টবিনের উদ্বোধন করেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। প্রথম পর্যায়ে গুলশান ও বনানী এলাকায় এই 100 স্মার্ট ডাস্টবিন স্থাপন করা হবে। রক্ষণাবেক্ষণ করবে বিডি ক্লিনের গুলশান সোসাইটি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, খাল দখল করতে দেওয়া হবে না এবং সুন্দর নগর গড়তে একসঙ্গে কাজ করতে হবে। বিডি ক্লিন আমাদেরকে এই 100টি মডার্ন ইকুইপমেন্টস দিয়ে তারা ডাস্টবিন আমার সিটি কর্পোরেশনকে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই করতালির মাধ্যমে এই বিডি ক্লিন যে ডাস্টবিনগুলো দিয়েছে। ডাস্টবিন কিন্তু আরো হয়েছে, দেখা যায় আমরা ডাস্টবিন কেটে নিয়ে চলে যাই। আরে অভাগা আমাদের দেশ। তাই আমি মনে করি আজকে যে ডাস্টবিনগুলো দেওয়া হয়েছে ময়লা ফেলার জন্য, আমি ধন্যবাদ জানাবো গুলশান সোসাইটিকে। গুলশান এটা ডাস্টবিনগুলো আমাদেরকে দিবে বিডি ক্লিন, আর রক্ষণাবেক্ষণ করবে হলো গুলশান ইউথ ক্লাব, সেই দায়িত্ব আমি গুলশান সোসাইটি। লাগাম টানা যাচ্ছে না মুরগির ডিমের দামে। দিনের পর দিন দাম বাড়লেও এর সুফল পাচ্ছে না প্রান্তিক খামারিরা। উল্টো খাদ্য ও ওষুধের দাম বাড়ায় লোকসান গুনছেন তারা। খামারিদের অভিযোগ, ডিমের বাড়তি দামের লভ্যাংশ পুরোটাই খেয়ে নিচ্ছে বড় বড় কোম্পানির সিন্ডিকেট। কুড়িগ্রাম থেকে সহকর্মী মনোয়ার হোসেন লিটনের তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে নিম্ন ও মধ্য আয়ের মানুষের ভরসার নাম লেয়ার মুরগির ডিম। কিন্তু বাড়তে বাড়তে এ ডিমের ডজন এখন 150-তে গিয়ে ঠেকেছে, যা গরিবের পুষ্টি চাহিদা পূরণে বড় বাধা। হঠাৎ করে 2 দিন থেকে 46 টাকা ডিম। সিন্ডিকেটরা ডিম ফ্রিজের মধ্যে রাখছে, গোডাউনের মধ্যে রাখছে, কিন্তু দোকানদাররাও তো ওই হিসেবে দোকানদাররাও বাড়ে। একটা ডিম আমরা কিনি 10 টাকায়, এখন থেকে 12 টাকা 13 টাকা। এইভাবে কি চলা যাবে? কিন্তু কারা বাড়াচ্ছে ডিমের দাম? উত্তর খুঁজতে যাওয়া যাক কুড়িগ্রামের কয়েকটি খামারে। রাজারহাট উপজেলার খামারি মনিরুল ইসলাম এনজিওর চাকরি ছেড়ে 2015 সালে শুরু করেন লেয়ার মুরগির ডিম উৎপাদন। 22 লাখ টাকা ব্যয়ে তৈরি করেন 2টি মুরগির শেড। মূলধন বিনিয়োগ করেন আরও 25 লাখ। প্রথম দিকে ব্যবসায় লাভের মুখ দেখলেও গেল কয়েক বছরে লোকসানে এ খামারি। চলতি বছরের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে 23 লাখ টাকা। তাই খামার এখন মুরগি শূন্য। 2000 মুরগির খামার করা একই এলাকার শাহজাহান আলীও লোকসানে। আগামী 2 মাসের মধ্যে খামার বন্ধ হওয়ার শঙ্কা তার। শুধু মনিরুল ইসলাম বা শাহজাহান আলী নয়, কুড়িগ্রামের শত শত উদ্যোক্তা এখন পুঁজি হারিয়ে নিঃস্ব। 2টা খামারে 5000 মুরগি ছিল। এই 5000 মুরগিতে দেখা যায় পার ডে আমার লস প্রায় 4500-5000 টাকা। এরকম করতে করতে দেখা যায় যখন আমি ফিড এবং ঔষধ নিয়ে লাস্ট পর্যন্ত আমি চলতে পারতেছিলাম না, তখন আমি লাস্টে মুরগিগুলো বিক্রি করে দেই। ডিমের বাজার বাড়লে তখন তো চিল্লাহল্লা শুরু হয়, কিন্তু খাদ্যের বাজার যখন বাড়ে তখন তো আর কেউ কিছু কথা বলে না। আমরা খামারিরা তো এইভাবে মার খাচ্ছি। খামারিরা বলছেন ফিডের দাম বৃদ্ধি এবং বড় বড় কোম্পানি ও ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ডিমের বাজার নিয়ন্ত্রণ করায় বছরে বেশিরভাগ সময় উৎপাদন খরচের নিচে ডিম বিক্রি করতে হচ্ছে। এই জগৎটা একটা সিন্ডিকেটে পরিণত হয়ে গেছে, ফলে যারা কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে তারাই টিকে আছে, আমাদের মতো খামারিরা আর এই জগতে টিকতে পারতেছে না। দাম শুনি অনেকেই বড় বড় ব্যবসায়ীগুলো করেন স্টক করতেছে। ডিমের বাজারের এসব সিন্ডিকেট ভেঙে মুরগির খাদ্য ও অন্য জিনিসের দাম সহনীয় রাখতে সরকারের প্রতি দাবি খামারিদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো থাকছে। বিশ্বকাপে সুপার ওভারে ওমানকে হারিয়ে নামিবিয়ার রোমাঞ্চকর জয়। রাতে শ্রীলঙ্কার মুখোমুখি সাউথ আফ্রিকা। রাজধানীর পরিবাগে হিজড়াদের হামলায় পুলিশের এসআই মুজাহিদুল ইসলামের চোখ হারানোর ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। আর কেউ জড়িত কিনা তা জানতে তাদের 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আটক 4 জনই নকল হিজড়া বলে ধারণা করছে পুলিশ। আরও জানাচ্ছেন শাহাদাত নিশাদ। শুক্রবার দিবাগত রাত 3টা সিসিটিভি ফুটেজে দেখা যায় রাতে টহলরত পুলিশের ওপর হামলার পর সিএনজি করে তিতিলিঙ্গের 4 জন তড়িঘড়ি করে পালিয়ে যাচ্ছে। কিন্তু কি কারণে এই হামলা আর কেনই বা পালাচ্ছে তারা?
পরিবাগের ব্রিজের কয়েকজন রিকশা চালক ও পথচারীর চিৎকার শুনে ঘটনাস্থলে যায় ডিউটিরত এসআই আনোয়ারুল ইসলাম ও মুজাহিদুল ইসলাম সহ একটি টিম। সেখানে হিজড়াদের নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। এক পর্যায়ে তাদের ওপর হামলা চালায় হিজড়ারা। তাদের ছোড়া ইটের আঘাতে চোখ হারান এসআই মুজাহিদুল। সোমবার দুপুরে রমনা জোনের উপপুলিশ কমিশনার সাংবাদিকদের জানান, হামলার ঘটনায় 4 জন হিজড়াকে আটক করা হয়েছে। রিকশাওয়ালাকে পাকড়াও করে বা গতিরোধ করে কয়েকজন হিজড়া তার কাছে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এবং রিকশাওয়ালাকে প্রচণ্ডভাবে মারধর করছে। একটি কেওয়াস সৃষ্টি হয়, সেই শব্দ শুনেও হোলি ফ্যামিলি পাশ থেকে তারা খুব দ্রুত হ্রাস করে ওই ঘটনাস্থলে পৌঁছে হিজড়া বা নকল হিজড়া তারা রাস্তার অপোজিট পাশে গিয়ে ইটের টুকরা দিয়ে অনবরত তারা ইট পাটকেল বা ঢিল ছুটতে থাকে। এক পর্যায়ে আমাদের পুলিশের যিনি ইনচার্জ এসআই মুজাহিদুল ইসলাম উনি মাটিতে লুটিয়ে পড়েন। আটক 4 জন প্রকৃত হিজড়া নন, তারা হিজড়া সেজে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল বলে ধারণা পুলিশের। ঘটনায় আরো কেউ জড়িত কিনা তা জানতে তাদের 3 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দস্যু অথবা হিজড়া বা নকল হিজড়া তাদেরকে কিন্তু ইতিমধ্যে আমরা কয়েকজনকে পাকড়াও করেছি, আটক করেছি, আদালতে উপস্থিত করেছে। আদালত আমাদেরকে কয়েকদিনের রিমান্ডও দিয়েছে। হিজড়াদের অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণে অভিযান চালানোর কথাও জানান পুলিশের এই কর্মকর্তা। আরো কিছু এই ধরনের আপনার নকল হিজড়া বা দুষ্ট হিজড়া যারা আছে তো তাদেরকেও আমরা পর্যায়ক্রমে আইনের আওতায় নিয়ে আসবো। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর।